সারা বছর ধরে একটি উৎসবের জন্য অপেক্ষা করে থাকে। হ্যাঁ, আমি দুর্গাপুজোর কথা বলছি। প্রতি বছর এটি আমি কুমিল্লায় পালন করে থাকি, তবে এবার ভাবলাম পূজাটা একটু ব্যতিক্রম ভাবে উদযাপন করি। চিন্তা করলাম এমন একটি স্থানে যাই যেখানে রয়েছে পাহাড়, প্রাকৃতি, নদী, সংস্কৃতি এবং মায়ের অপরূপ দর্শন। অনেক ভাবনা চিন্তা করার পর এমন একটি স্থান খুঁজে পেলাম। সে স্থানটি হলো আসামের গুয়াহাটি। তাই আর কিছু না ভেবে 607 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এলাম মা কামাখ্যার দর্শনে। ট্রাভেল উইংয়ে আপনাদের স্বাগতম। 13ই অক্টোবর সকাল 8টা, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম কামাখ্যা রেল স্টেশনে। কামাখ্যা রেল স্টেশন থেকে চলে এলাম সিটি অফ আর্ট গুয়াহাটিতে, যেখানে এসে দেখলাম দুর্গাপূজার বিজয় দশমীর বিসর্জনের উৎসব চলছে। এটা দেখা মাত্র আমিও নেমে বললাম উৎসব উপভোগ করতে। উৎসবের এই আনন্দে আমাকে আর পায় কে। জয় মা দুর্গা। পরের দিন সকাল 5টা 30 পানবাজার থেকে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। 15 রুপির বিনিময়ে একটি টেম্পো আমাকে কামাখ্যা মন্দিরের প্রবেশদ্বারে নামিয়ে দিয়ে চলে গেল। সেখান থেকে আরেকটি টেম্পো ভাড়া করলাম 20 রুপিতে, যার মধ্যে বিরাজমান হয়ে প্রাকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে নীলাচল পাহাড়ের উপরে সকাল 6 ঘটিকায় পৌঁছে গেল। পাহাড়ে পৌঁছানোর পর আমার প্রথম কাজ ছিল কুপন সংগ্রহ করা, কারণ ইহা ছাড়া দর্শন অসম্ভব। কিন্তু কুপন সংগ্রহের লাইন দেখে চোখ একবারে ছানা ভরা হয়ে গেল, কারণ সকাল 6টায় এসেও দেখতে পেলাম অনেক বড় লাইন। কুপন সংগ্রহের যে লাইন পড়েছে তার থেকে কিছু দূরেই ছিল বগলামুখী মায়ের মন্দির। কুপন সংগ্রহের লাইন এগোচ্ছিল না, আরো সময় লাগবে দেখে আমার পিছনের থাকা ভদ্রলোককে আমার লাইনের সিরিয়াল ধরতে বলে পিছনের দিকে এসে দেখি মায়ের অপরূপ এক মন্দির। মা বগলামুখী দশমহাবিদ্যার দেবী মণ্ডলের অন্তর্গত দেবী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তি অথবা শত্রু নাশ করে থাকেন। প্রেত উনার বাহন এবং উনার অস্ত্র মুগুর। উনার 1108টি নাম আছে। বগলামুখীকে পীতাম্বর দেবীও বলা হয়ে থাকে। বগলামুখী মন্দির থেকে এসে দেখতে পেলাম লাইন সামনে এগোচ্ছে। কিছুক্ষণের মধ্যে সে লাইন ভেঙে ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ভিতরে ঢুকে দেখলাম ভিতরে একটি চক্রবাহু, যা ভেদ করে এখান থেকে কুপন নিতে হবে। ধীরে ধীরে চক্রবাহু ভেদ করা শুরু করলাম। শেষমেশ 10:30 নাগাদ কুপন পেয়ে গেলাম। কুপন পাওয়ার পর আমাকে আর পায় কি, মায়ের নাম নিয়ে সোজা হাঁটা লাগালাম। বর্তমানের এই মন্দিরটি আহোম রাজাদের দ্বারা তৈরি। বলা হয়ে থাকে মোগলরা ভারতবর্ষের সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে থাকাকালীন 17 বার যুদ্ধ করে আহোমদের কাছে পরাজিত হয়। আর আহোমরা এ জয়কে মা কামাখ্যার আশীর্বাদ মনে করে এই মন্দিরের অনেক নির্মাণ কার্য স্থাপিত করেন। চলতে চলতে এই মুহূর্তে আমরা চলে এলাম মা কামাখ্যার দরবারে। জয় মা কামাখ্যা। এদিকে আমার উদযাপন মাঠে মারা গেল যখন জানতে পারলাম গর্ভগৃহ দর্শনের জন্য মন্দিরের পিছন দিয়ে গিয়ে আরেকটি চক্রবাহু ভেদ করতে হবে। এখানে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমার কুপনে 2-এর সিল দিয়ে দিল, অর্থাৎ 2 নং কক্ষে গিয়ে অপেক্ষা করতে হবে। তো আমিও 2 নং কক্ষে গিয়ে অপেক্ষা করতে লাগলো। যতক্ষণ আমি এখানে অপেক্ষা করছি, চলুন ততক্ষণে মন্দিরটির সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে জেনে আসি। কামদেবের দ্বারা তৈরি মায়ের এই মন্দিরটি কামরূপ কামাখ্যা নামে পরিচিত। মন্দিরটি গুয়াহাটি থেকে 8 থেকে 10 কিলোমিটার দূর নীলাচল পাহাড়ে অবস্থিত। মায়ের 51 শক্তিপীঠের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রাচীন শক্তিপীঠ এটি। ইতিহাস মতে রাজা দক্ষ তার এক যজ্ঞানুষ্ঠানে তার নিজের মেয়ে এবং আমাদের মাতা সতীর স্বামী ভগবান শিবের অপমান করে, যা সহ্য করতে না পেরে মাতা এই যজ্ঞের আগুনে নিজের আহুতি দেন। ভগবান শিব মায়ের মৃত শরীর দেখা মাত্রই প্রচন্ড রাগান্বিত হন। তিনি মায়ের মৃত শরীরকে নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলতে থাকেন। ভগবান শিবের এই উগ্ররূপ দেখে সকল দেবতা ভয় পান। এমন পরিস্থিতিতে ভগবান বিষ্ণু উনার সুদর্শন চক্রের মাধ্যমে মায়ের অঙ্গকে 51 অংশে ভাগ করেন এবং মায়ের দেহের 51 অংশ যে যে স্থানে পতিত হয়েছে সেখানে সতীপীঠে স্থাপনা হয়। মা সতীর যোনি ভাগ যে স্থানে পতিত হয়েছে সে স্থানের নাম হয় কামাখ্যা।
মন্দিরটির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এর গর্ভগৃহ, যা মূল মন্দির থেকে 20 ফিট নিচে একটি গুহায় অবস্থিত। মূল গর্ভগৃহে মায়ের কোনো মূর্তি নেই, রয়েছে যোনি আকৃতির একটি কুণ্ড যা থেকে জল নির্গত হয়। এই কুণ্ডকে যোনি কুণ্ড বলা হয়। এই কুণ্ড সবসময় লাল কাপড় ও ফুল দিয়ে ঢাকা থাকে। কামাখ্যা মন্দিরটি অনেকবার ভাঙ্গাও করা হয়েছে, যার ফলে এই মন্দিরে বিভিন্ন সময়ের শিল্পকলা দেখতে পাওয়া যায়। বিশেষ করে গুপ্তকাল, উড়িষ্যা, কোচবিহারের রাজাদের দ্বারা তৈরি শিল্পকলা এখানে বেশি হয়েছে। শেষবার 1600 খ্রিস্টাব্দে মুসলিম রাজাদের দ্বারা এই মন্দিরটি ভাঙা হয়, কিন্তু 1700 খ্রিস্টাব্দে রাজা নরনারায়ণ এটি পুনরায় স্থাপন করেন। শিল্পকলায় আহোম রাজাদের ভূমিকাও এই মন্দিরটিতে রয়েছে। বিকাল 1 ঘটিকা, চক্রব্রহুর মধ্যে প্রবেশ করলাম। আমরা বর্তমানে সৌভাগ্য কুণ্ডের পাশ দিয়ে যাচ্ছি। সৌভাগ্য কুণ্ড মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই কুণ্ডে স্নান করে গর্ভগৃহে পূজা দিলে ভাগ্যলক্ষ্মী সন্তুষ্ট হয়। এই কুণ্ডে গণপতি বাপ্পার মূর্তি রয়েছে, যিনি আমাদের বিঘ্ন দূর করে থাকেন। আশ্চর্যপূর্ণ ক্ষমতার অধিকারী এই কুণ্ড। দুপুর 2:45 ঘটিকা, সৌভাগ্য কুণ্ড অতিক্রম করে সামনে এগুচ্ছি। মন্দিরে আগত ভক্তদের সুবিধার জন্য বলছি, মন্দিরে প্রবেশের পূর্বে একটি দেবালয় রয়েছে, যেখানে বিনামূল্যে প্রসাদ সেবা দেওয়া হয়। সকাল 12টা থেকে এর কার্যক্রম শুরু হয়। এই স্থানে মায়ের একটি মন্দিরও রয়েছে। ও আরেকটি কথা, এখান থেকে প্রসাদ খেতে হলে আপনাদের অবশ্যই কুপন সংগ্রহ করতে হবে, কিন্তু চিন্তার কিছু নেই, এই কুপনটিও বিনামূল্যে দেওয়া হয়। এই দেবালয়ের বিপরীত পাশে এর কাউন্টার পেয়ে যাবেন। 3:35 এই মুহূর্তে আমি মন্দিরের গর্ভগৃহের পাশে রয়েছি। দর্শন লাইন থেকে মনে হচ্ছে আরো সময় লাগবে। চলুন ততক্ষণে পুরো মন্দিরটি ঘুরে আসি। আসামের গুয়াহাটির নীলাঞ্চলে অবস্থিত এই মন্দিরটি ঐতিহাসিক ও অলৌকিক শক্তির অধিকারী। পুরাণ অনুসারে মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে সবচেয়ে শক্তিশালী সতীপীঠ। এখানে দেবী সতীর যোনি ভাগ পতিত হয়েছে, তাই এই মন্দিরে মহামায়ার গর্ভরূপে পূজিত হয়। কথিত আছে কামাখ্যা মন্দিরে দেবীর বিশেষ আশীর্বাদে মাতৃত্বের আকাঙ্ক্ষা পূর্ণ হয় এবং সন্তানহীন নারীদের মাতৃত্বের পূর্ণতা পান। মন্দিরটি আম্বুবাচী মেলার জন্য বিখ্যাত, যেখানে হাজার হাজার ভক্ত মাতৃরূপী দেবীর আশীর্বাদ লাভ করতে আসেন। সকলে মায়ের ঋতুকাল উদযাপন করে। এই মেলা প্রতি বছর জুনে হয়। এই সময় দেবী কামাখ্যা প্রজননের শক্তিকে প্রতিকায়িত করে ঋতুমতী হন। এই সময় মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, কারণ তখন মা বিশ্রামে থাকেন। এই সময় ব্রহ্মপুত্র নদীর জল রক্তবর্ণ ধারণ করে। 4 দিন বন্ধ থাকার পর বিশেষ পুজোর মাধ্যমে মাকে পুনরায় পূজিত করা হয়। তীর্থস্থান হওয়ার পাশাপাশি কামাখ্যা মন্দির স্থাপত্য শৈলীতে অনন্য, যা ইতিহাস ও সংস্কৃতির সমৃদ্ধ উত্তরাধিকারীতে প্রতিফলিত। সময় 5:05 ঘটিকায়। আমি এখন চক্রব্রহুর শেষ প্রান্তে রয়েছে। হয়তো আর কিছুক্ষণ পর মায়ের দর্শন পাবো। এই স্থানটি মন্দিরের বলি কক্ষের সামনে। এটি এই মন্দিরের বলি কক্ষ, যেখান থেকে মায়ের উদ্দেশ্যে পশুদের উৎসর্গ করা হয়। অনেকে মনে প্রশ্ন থাকতে পারে, এই পদ্ধতি সঠিক না ভুল, কিন্তু আমার মতে এই প্রশ্নটি ভুল। এদিকে প্রশ্ন সঠিক বা বেঠিকের নয়, প্রশ্ন হচ্ছে কেন পশু বলি দেওয়া হয়। তো চলুন আপনাদের জানিয়ে দিই কেন মায়ের উদ্দেশ্যে পশু বলি দেওয়া হয়। পশু বলির মাধ্যমে পূজা করার পদ্ধতিকে বামাচার পূজা পদ্ধতি বলা হয়। এই বামাচার বিশেষভাবে পঞ্চকারের সাথে যুক্ত, যা পঞ্চতত্ত্ব নামে পরিচিত। এই পঞ্চতত্ত্বের মূল উপাদানগুলো হচ্ছে মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন। এবার প্রশ্ন হচ্ছে কেন বামাচার পদ্ধতিতে দেবীর পূজা হয়। চলুন এর কারণও আপনাদের জানিয়ে দিচ্ছি। পুরাকালে কোনো এক কারণে নরকাসুর মা কামাখ্যার আরাধনায় সকলকে বাধা দিতে থাকেন, কিন্তু ঘটনাক্রমে তখন মহারিষি বৈশিষ্ঠ মায়ের মন্দিরে আরাধনা করছিলেন, যা জানতে পেরে নরকাসুর মন্দিরটিতে এসে মহারিষির আরাধনায় বাধা দেন এবং তাকে তৎক্ষণাৎ ওই মন্দিরটি ত্যাগ করার নির্দেশ দেন। সে কথা শুনে মহারিষি অনেক রাগান্বিত হন এবং তিনি নরকাসুরের উদ্দেশ্য করে বলেন যে, যেহেতু আজ আমি এই মন্দিরটিতে পূজা ও আরাধনায় বাধাপ্রাপ্ত হয়েছি, সেই কারণে আজকের পর এই মন্দিরে কেউই পূজা করতে পারবেন না। মা এক্ষুনি এই স্থান ত্যাগ করে চলে যাবেন। কিছুক্ষণ পর ঠিক তাই ঘটল। মা সত্যি সত্যি এই স্থান ত্যাগ করে চলে গেলেন। কিন্তু
কিন্তু কিছুকালের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সত্যভামাকে নিয়ে নরকাসুরকে বধ করেন, যার পর সেখানে কামাখ্যা দেবীর ভক্তগণ আবারও চলে যান ঋষি বৈশিষ্ট্যের কাছে এবং তার কাছে অনুনয় বিনয় করতে থাকেন কোনোভাবে যেন মাকে আবার ফেরত নিয়ে আসা হয়। মহারিষি তখন তাদের প্রতি প্রসন্ন হন এবং মাকে ফিরিয়ে আনার পদ্ধতি বলেন। তবে সেই সঙ্গে তিনি এটাও বলেন যে আজ থেকে এই মুহূর্ত থেকে মাকে সবসময় বামাচার পদ্ধতিতে পূজা করতে হবে। বামাচার পদ্ধতিতে পূজা না করলে কোনো সিদ্ধি লাভ হবে না। বামাচার ছাড়া অন্য কোনো পদ্ধতিতেই মাকে পূজা করা যাবে না এবং এর ফলে মায়ের পূজার পরিবর্তন আসে। মাকে তখন থেকে বামাচার পদ্ধতিতে পূজা দেওয়া হয়। রাত প্রায় 7টা, মায়ের দর্শন সম্পূর্ণ করলাম। অপরূপ এক অভিজ্ঞতা যা ভাষায় কোনোদিনও বোঝানো সম্ভব হবে না। এক কথায় এর দর্শন অপূর্ব ও মনমোহক ও অভাবনীয়। মন্দিরের কাটানো এই স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না। জয় মা কামাখ্যা। এই মন্দিরের 12 ঘন্টার উপরে কাটানোর সময় আমার জীবনের সেরা সময় ছিল। এই স্মৃতিগুলো পৃথিবীর সব মূল্যবান সম্পদকেও হার মানাবে। মায়ের কৃপা অনুভব করতে আপনারাও চলে আসুন কামাখ্যা তীর্থে। জয় মা কামাখ্যা। কাল সারাদিন কামাখ্যা মন্দিরে সময় কাটানোর পর আজ চলে এলাম উমানন্দ দ্বীপে। কিভাবে দর্শন করলাম, কি কি দেখলাম এবং কি কি জানার আছে তা পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকলকে জয় মা কামাখ্যা।